আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি ভারতীয় গণতন্ত্রের একটি অতি গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইনফ্যাক্ট শুধু ভারতীয় গণতন্ত্র বলা উচিত হবে না, বিশ্বের যে কোনো গণতন্ত্রের ক্ষেত্রেই এর গুরুত্ব অপরিসীম। সমাজের যে কোনো রকম প্রশ্ন, অধিকার, দাবি, এক কথায় বলতে গেলে সমাজের আওয়াজ সাধারণত মানুষ এই মাধ্যমটির দ্বারাই সরকারের কাছে প্রকাশ করে থাকে এবং ভরসা রাখে তার নিরপেক্ষতার ওপর। কিন্তু দুঃখের বিষয়, সেই ভরসা আজ ধীরে ধীরে বিনষ্টের পথে। হ্যালো এভরিওয়ান, স্বাগত আপনাদের সকলকে আমার চ্যানেল সচেতন সমাজে। আজ আবারও একটি বিতর্কিত বিষয় নিয়ে উপস্থিত আপনাদের সম্মুখে। আজকের টপিক ভারতীয় গণতন্ত্রে সংবাদ মাধ্যমের ভূমিকা। 1918 খ্রিস্টাব্দ। প্রথম বিশ্বযুদ্ধের অবসান, জার্মানির লজ্জাজনক পরাজয়, উপরন্তু বিজয়ী দেশগুলিকে যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান। এর ফলে জার্মানিতে বেকারত্ব, দারিদ্রতা সীমাহীনভাবে বাড়তে থাকে। ঠিক এমন সময় জার্মানির মাসিয়া উদ্ধারকর্তা হিসেবে আত্মপ্রকাশ করেন অ্যাডলফ হিটলার। (1933 খ্রিস্টাব্দে তিনি নিজেকে জার্মানির অধিপতি হিসেবে ঘোষণা করে দেন। তিনি তার প্রতিটা ভাষণে জার্মানবাসীকে আবেগী করে তোলেন। তার এই কর্মের সবথেকে গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে ওঠে জার্মান মিডিয়া। হিটলার ক্ষমতায় আসার পর সর্বপ্রথম ক্যাপচার করে জার্মান মিডিয়াকে, কোথাও অর্থের বিনিময়ে, কোথাও বা ভয় দেখিয়ে। জার্মানরা আর্য জাতি, তাদের শরীরে বইছে পিওর রক্ত। এই সমগ্র পৃথিবীকে শাসন করার অধিকার একমাত্র তাদেরই রয়েছে। হিটলারের এই মিথ্যে প্রোপাগান্ডাকে অতি সুন্দরভাবে সাজিয়ে জনগণের সামনে প্রেজেন্ট করে জার্মান মিডিয়া। ফলস্বরূপ নিরীহ ইহুদিদের গণহত্যা। বেকারত্ব, দারিদ্রতা এমনিতেই জার্মানবাসীর যুক্তিবাদী মানসিকতাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলেছিল, যার ফলে মিডিয়ার কাজ অনেকটাই সহজ হয়ে দাঁড়ায়। হিটলারের ন্যাৎসি পার্টির বিরোধিতা করতে পারে এমন যে কোনো রকম আশঙ্কা তিনি মুছে দিয়েছিলেন, হোক সেটা হাজার হাজার গ্রন্থ পুরানো বা আইনস্টাইন, ওপেনহাইমারের মতো সায়েন্টিস্টদের মিথ্যা অপবাদ দিয়ে দেশ থেকে বিতরণ করা। তার এই প্রতিটা কাজে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল জার্মান মিডিয়া। পরিণতি স্বরূপ আবার একটি বিশ্বযুদ্ধ। এখন এসব কথা আমি আপনাদের সঙ্গে কেন আলোচনা করছি? এইসব ঘটনা তো প্রায় 70-80 বছর আগের, তাই না? কারণ আমরাও বর্তমানে একই রকম মিডিয়ার সম্মুখীন হয়েছি বা হচ্ছি। বিগত 10-12 বছর ধরে আমাদের দেশের মিডিয়া নিম্ন থেকে নিম্ন স্তরে নেমে গেছে। ইনফ্যাক্ট বলা উচিত আমরা সর্বশেষ স্তর থেকে কয়েক ধাপ উপরে আছি। বর্তমানে সমগ্র বিশ্বে প্রেস ইন্ডেক্স ফ্রিডম অনুসারে আমাদের মিডিয়ার স্থান 151 আউট অফ 180। কিভাবে হলো এই অবনতি? কি কারণ? চলুন আজ তার বিস্তারিত আলোচনা করা যাক। 2013 সাল, কংগ্রেস সরকারের 10 বছরের দেশ সেবার অন্তিম বর্ষ। সেই সময় প্রতিনিয়ত দ্রব্যমূল্যের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি, রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোল, ডিজেল প্রভৃতি অসম্ভবভাবে দাম বাড়তে থাকে। বেকারত্ব, দারিদ্রতায় জর্জরিত সমগ্র দেশ, অসুরক্ষিত সীমানা, অরাজকতায় ভরা দেশের অভ্যন্তরীণ পরিবেশ, সেই সঙ্গে একটি নির্বাক প্রধানমন্ত্রী। এই সমস্ত কিছুতে মানুষ বিরক্ত হয়ে উঠেছিল। ঠিক সেই সময় ভারতের উদ্ধারকর্তা হিসেবে আত্মপ্রকাশ করেন শ্রী নরেন্দ্র মোদীজি। আজকে দিনে জুমলা নিয়ে উপস্থিত জনসমাজ। বেকারত্ব দূর করতে, দারিদ্রতা মোচন করতে, সমাজে ক্ষুদ্র শিল্পের মান নির্ণয় করতে, সীমানা সুরক্ষিত করতে সমগ্র বিশ্বে ভারতবর্ষের ডঙ্কা বাজাতে উপস্থিত এক রক্ষক। চলতে থাকে অনবরত প্রচার। महंगाई को लगातार बढ़ाने वालों जनता माफ नहीं करेगी। बिजली के लिए तरसाने वालों जनता माफ नहीं करेगी। हमारी बेटियों को सुरक्षा न दे पाने वालों जनता माफ नहीं करेगी। युवाओं को बेरोजगार रखने वालों जनता माफ नहीं करेगी। चलो हालात बदले, देश की सरकार बदले, भाजपा को वोट दे, अब की बार मोदी सरकार। দেশের মানুষের মুখে তখন একটি স্লোগান, अब की बार
মোদী সরকার। খুব সুন্দরভাবে মিডিয়া মোদীবাবুর এই মনোভাবকে জনগণের সামনে প্রেজেন্ট করেন। মানুষ আবার আশায় পুলকিত হয়। পরিণতি 2014 মোদী সরকারের আগমন। ক্ষমতায় আসার পরে মোদী সরকারের প্রথম বৃহত্তম কাজ ছিল ডিমনিটাইজেশন, অর্থাৎ নোটবন্দি। ব্যাখ্যা ছিল কালো টাকা উদ্ধার, প্রতিটা ব্যক্তির অ্যাকাউন্টে 15 লক্ষের আগমন, যা আজও আসেনি। অথচ 500,000 নোট মার্কেটে বাতিল হওয়ার ফলে সব থেকে বিপাকে পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল ব্যাংকের সামনে। কিন্তু মানুষের এই সমস্যা মিডিয়াতে তুলে ধরা তো দূরের কথা, কিছু সাংবাদিক মোদীবাবুর প্রশংসায় পঞ্চমুখ হয়। মাস্টার স্ট্রোক, আতঙ্কবাদীদের কোমর ভেঙে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিছু সাংবাদিক তো আবার 2000 টাকা নোটের মধ্যে ন্যানো চিবু খুঁজতে থাকে। এই তো দেশের মিডিয়ার অবস্থা। কিছু সংবাদ মাধ্যম নোটবন্দির প্রসঙ্গে ডিবেট করলে উত্তর আসে, সিয়াচেনে যদি ভারতীয় সেনারা দেশ রক্ষায় নিয়োজিত থাকতে পারে, তাহলে সাধারণ মানুষ দেশের স্বার্থে কিছু প্রবলেম ফেস করতে পারবে না। সেনার সঙ্গে সাধারণ মানুষের তুলনা। আর্মির প্রসঙ্গ টেনে নিয়ে এসে দেশবাসীকে ইমোশনাল করার চেষ্টা, আর অন্যদিকে মিডিয়া বিরোধী দলের প্রবক্তাদের চুপ করানোয় ব্যস্ত। এরপর তিনি দেশবাসীর কাছে জিএসটি ইন্ট্রোডিউস করেন। উদ্দেশ্য সরকারের আয়কে সুনিশ্চিত করা, কিন্তু এর ফলে দেশের ক্ষুদ্র ও সাধারণ ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। জিএসটি প্রায় বিশ্বের অধিকাংশ দেশেই রয়েছে। ট্যাক্স সরকারের অধিকার। কিন্তু ভারতবর্ষের মতো একটি দেশ, যেখানে দেশের স্বাধীনতার 78 বছর পরও 80 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, মানে কেন্দ্রীয় সরকার 80 কোটি মানুষকেই তো রেশন বন্টন করছে, তাই না? সেখানে 18% জিএসটি মাত্রা অতিরিক্ত নয় কি? কে করবে এই প্রশ্ন? মিডিয়া তো এখানেও নিজের হাত গুটিয়ে বসে আছে। এরপর রাফেল স্ক্যাম, নীরব মোদী, বিজয় মালিয়ার মতো ব্যক্তিবর্গের দেশের অর্থ লুণ্ঠন করে দেশ ত্যাগ, রেল, এয়ারপোর্ট প্রভৃতির প্রাইভেটকরণ, পুঁজিবাদীদের লোন মাপ, প্রতি বছর 2 কোটি চাকরির ওয়াদা, আরও কত কি। এই সমস্ত কিছু নিয়ে ডিটেলস বলতে গেলে প্রায় 2 ঘন্টার উপর ভিডিও হয়ে যাবে। এই সব কিছুতে মিডিয়া সরকারকে কড়া ভাষায় প্রশ্ন করতে ব্যর্থ। শুধু ডিবেট করিয়ে বিরোধী দলের প্রবক্তাদের চুপ করানোর প্রচেষ্টায় রত ছিল। মণিপুর, যেটা আজও অশান্ত। আপনারা সেখানে কটা মিডিয়া কভারেজ দেখতে পেরেছেন? কিন্তু মোদীবাবুর আম চুষে খাওয়া ইন্টারভিউটা অবশ্যই দেখতে পেরেছেন। हमारे प्रधानमंत्री आम खाते हैं या काट के खाते हैं या ऐसे गुटली के साथ खाते हैं? দেশের ইকোনমি নিয়ে আপনারা কটা মিডিয়া কভারেজ দেখেছেন? কিন্তু হিন্দু মুসলিম ডিবেটের কোনো অভাব নেই। বেকারত্ব, সরকারি চাকরি, এইসব নিয়ে মিডিয়া কটা ডিবেট করিয়েছে। কিন্তু মন্দির, মসজিদ, ঔরঙ্গজেব, এইসব ডিবেটের শেষ নেই, চলতেই আছে। কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগামে এত বড় একটি আতঙ্কী হামলা হয়ে গেল, আতঙ্কবাদীরা এখনো পর্যন্ত ধরা পড়ল না। নিরাপত্তার এত বড় মিস্টেক, অথচ আমাদের দেশের মিডিয়া সরকারকে প্রশ্ন করার পরিবর্তে বিরোধী ও সাধারণ মানুষদের টার্গেট করছে। আশ্চর্য। একই বৃন্তে তুইতে কুসুম, কিসের কুসুম? কিসের কুসুম? লজ্জা লাগে না? গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন, গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন। বেরিয়ে যান। ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। সেকুলারদের বলছি, ভারতে না পোষালে গেট আউট। এটা আমাদের দেশের সংবাদ মাধ্যম কম এন্টারটেনমেন্ট চ্যানেল বেশি মনে হয়। এবার বলি আসল কথা। এতগুলো উদাহরণ টানার পিছনে একটাই উদ্দেশ্য। আজ দেশের পরিস্থিতি নিয়ে অনভিজ্ঞ কেউ নয়। হিন্দু মুসলিমই হলো বর্তমান ট্রেন্ড। সবাই সবার ধর্ম বাঁচাতে ব্যস্ত। প্রতিটা মানুষ নিজের ধর্ম নিয়ে চিন্তিত। তারা ভাবছে এই চিন্তা তাদের মাথা থেকে উৎপত্তি হয়েছে, কিন্তু না, আপনি জানেনও না অতি সুকৌশলে এই চিন্তাধারা আপনার ব্রেনে প্রবেশ করানো হয়েছে। আজ আপনার ক্ষমতাও নেই ধর্মের প্রসঙ্গ ছেড়ে অন্য যে কোনো বিষয় নিয়ে ভাবার, হোক সেটা রোজগার, ইলেকট্রিক বিলের মাত্রা, অতিরিক্ত ইউনিট চার্জ, পেট্রোল ডিজেলের হাই রেট, কিংবা প্রতিনিয়ত বাড়তে থাকা গ্যাসের দাম। আপনি মনে করছেন আপনি ভেবেচিন্তে সরকার নির্বাচনে অংশগ্রহণ করছেন, কিন্তু আপনি নিজেই জানেন না
এই ভাবনা আপনার নিজেরই নয়। বর্তমানে আমাদের দেশের মিডিয়া বিষধর সাপের মতো, যারা বিষ ছড়াচ্ছে প্রতিনিয়ত এই সমাজে, এবং তারা সফলও। আজ যেদিকেই তাকাবেন সেদিকেই হিন্দু মুসলিম, প্রতিটা মানুষ আজ একে অপরকে সন্দেহের দৃষ্টিতে দেখছে, কেউ কারোর উপর বিশ্বাস করে উঠতে পারছে না। অনেকে এখানে রাজনৈতিক দল পার্টি এদেরকে দোষ দেবে, সে তো আছেই, কিন্তু আমি আজকে তাদের আলোচনা করতে চাইছি না। রাজনৈতিক দলরা সত্তায় টিকে থাকার জন্য অনেক নোংরা রাজনীতি খেলে, এবং এটা নতুন কিছু নয়। আমার প্রশ্ন মিডিয়ার দায়িত্ব নিয়ে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সম্মান পাওয়া একটি সংস্থা আজ নিজেদের মাথা বিক্রি করে দিয়ে বসে আছে। হতে পারে সেটা অর্থের বিনিময়ে বা অন্য কারণ। আজ আমাদের সংবাদ মাধ্যম এতটাই নিচে নেমে গেছে যে আজ যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে থাকতো, তাহলে হয়তো তারা এটাও বুঝিয়ে দিত যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের জন্য কতটা ইম্পর্টেন্ট। ছি। দেশের সংবাদ মাধ্যম যদি একদিনের জন্য নিরপেক্ষ হয়ে উঠতো, তাহলে মানুষ দেখতো হিন্দু মুসলিম ছাড়া কত সমস্যা বর্তমান। ডলারের তুলনায় আজ রুপির কতটা অধঃপতন ঘটেছে। আমাদের প্রতিবেশী দেশ চীন 18 ট্রিলিয়ন জিডিপির অধিকারী, আর আমরা কম্পিটিশন করে বেড়াচ্ছি একটা অপদার্থ অযোগ্য দেশ পাকিস্তানের সঙ্গে, যারা আমাদের কম্পিটিশনের যোগ্যই নয়। তাই জেগে উঠুন, জেগে ওঠো সমাজ। মিডিয়াকে দেশের প্রতি তার দায়িত্ব মনে করিয়ে দাও। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ মিডিয়া বয়কট ট্রেন্ড চালু করুন, তাহলে যদি হয়তো এদের সুপ্ত থাকা সততা অধঃপতনে যাওয়ার মানসিকতার একটু পরিবর্তন হয়। না হলে সেদিন আর দূর নয় যেদিন জার্মানি মিডিয়ার জন্য হিটলার সমগ্র বিশ্বের দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটি যুদ্ধ সংগঠিত করাতে পেরেছিল। হয়তো আমাদের মিডিয়ার জন্য সমগ্র দেশে গৃহযুদ্ধ সংগঠিত হয়ে যাবে। ধন্যবাদ।